লেখো লেখো সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটাই লাস্ট চ্যাপ্টার। ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো ভাগ হয়, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি কোনো কার্ভ y ইকুয়াল টু এফ এক্স এইরকম যদি কোনো কার্ভ থাকে, এটুকু বলে দেওয়া ভালো। y ইকুয়াল টু কোনো কার্ভ যেটাকে বোর্ডে আঁকতে পারবে, তার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো আসে সেগুলোকে বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যেসব সারফেস, ধরো স্ফিয়ার, তার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে সেগুলোকে আমরা বলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সারফেস যেগুলো যেগুলো 3 ডাইমেনশনাল শেপ, তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে পিডি বলি। আর 2 ডাইমেনশনাল কার্ভ যেগুলোকে বোর্ডে এঁকে দিতে পারবো তাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলি ওডি। আমি প্রথম ওডিটাই করাচ্ছি, পিডিটা আমি ওডির পর পিডি করাবো না, একটু অন্য টপিকে যাব তারপর পিডিতে আসবো। আমাকে আস্তে আস্তে সিলেবাসগুলো শেষ করতে হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু এগিয়ে দিলাম, এরপরে অন্যতে এগোবো। তার আগে ওডির একটা লাস্ট চ্যাপ্টার আছে, সেটুকু একটা বলে দিয়ে আমি নেক্সট অন্য টপিকে যাব। লেখো সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম। হেডিং করো সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম। লেখো ইন দিস চ্যাপ্টার আইগেন EIGEN আইগেন ভ্যালু প্রবলেম, সিম্পল আইগেন ভ্যালু প্রবলেম। লেখো ইন দিস চ্যাপ্টার we shall find লেখো in this chapter we shall find the solution of ordinary differential equation, the solution of ordinary differential equation containing a parameter, লেখো containing a parameter and subject to certain boundary condition, and subject to certain boundary condition। আবার বলি, in this chapter we shall find the solution of ordinary differential equation containing a parameter and subject to a certain boundary condition। ব্যাস এইটুকু জানলেই হবে। লেখো প্যারা চেঞ্জ করে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। হ্যাঁ, in this chapter we shall find the solution of ordinary differential equation containing a parameter and subject to a certain boundary condition, subject to a certain 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 boundary condition। ফুল স্টপ দিয়ে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ফুল স্টপ দাও, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো the form of ordinary differential equation here, the form of ordinary differential equation here d2y by dx2 plus lambda y equal to 0। লেখো where lambda is parameter, where lambda is parameter। লিখেছো? লেখো where lambda is parameter। লেখো lambda takes value, চেঞ্জ করে লিখো lambda takes value। লেখো lambda is any real, লেখো জাস্ট লেখো lambda is any real number, lambda is any real number, কমপ্লেক্স নাম্বার হয় না, রিয়াল নাম্বার। লেখো and certain boundary condition, লেখো and certain boundary condition may be any of form, লেখো may be any one of the form, and certain boundary condition may be any one of the form। এটার কোনো রেস্ট্রিকশন নেই, সেটা যা খুশি হতে পারে। কি বলতে চাইছি সেটুকু জানো, অঙ্ক তো শিখবে। যদি এই অঙ্কটা তোমার হাতে থাকতো d2y by dx2 প্লাস সাপোজ 6y ইকুয়াল টু 0, কথাই বলছি এই অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারতে রেশমি? এই অঙ্কটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারতে, হ্যাঁ কি না? এটার কোনো পার্টিকুলার ইন্টিগ্রাল কি আসবে, না শুধু কমপ্লিমেন্টারি ফাংশন আসবে? কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি অক্সি। আচ্ছা, তোমার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এম স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু কত? 0। এম সমান কত? প্লাস মাইনাস কত আসবে গো? √6 আই,
√6i বা 2√3i, যাই হোক √6i, তাহলে নিশ্চয়ই এখান থেকে ওয়াই সি করতে পারবে ওই c1 cos of √6x প্লাস c2 sin of √6x, হ্যাঁ কি না? এইটুকু তুমি জানো, বাট এইটুকু আমার আগের চ্যাপ্টারতে হয়ে গিয়েছিল। এইখানে কি জানছি, এখানে আর ল্যামডাটা কত তোমাকে বলে দেবে না। ল্যামডাটা প্যারামিটার, প্যারামিটার মানে ওয়ান টাইপ অফ কনস্ট্যান্ট, বাট ওই ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ল্যামডা আর সিক্স, এই সিক্সটাকে আমরা কনস্ট্যান্ট বলবো, এই ল্যামডাটাকে বলবো আমরা প্যারামিটার। কেন? কারণ ল্যামডার ভ্যালু ভ্যারিয়েবল, সেটা যে কোনো রিয়াল নাম্বার হতে পারে, পজিটিভ রিয়াল নাম্বার হতে পারে, নেগেটিভ রিয়াল নাম্বার হতে পারে, অথবা ইনক্লুড কি জিরো হতে পারে। মোদ্দা কথা হচ্ছে আমরা এখানে যে অঙ্কটুকু করব বা যে সলিউশনটুকু বের করব, সেই সলিউশনের ল্যামডা কোনো ফিক্সড ভ্যালু নয়। ল্যামডাটা ল্যামডা ধরে তোমাকে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার কথাটা? ল্যামডা যদি ফিক্সড করে দেয় তাহলে আগের চ্যাপ্টারতে চলে যাবে, কোনো সমস্যা নেই, বাচ্চা ছেলেও করতে পারবে। বাট এখানে ল্যামডার পার্টিকুলার কোনো ফিক্সড ভ্যালু নেই। ল্যামডাটার তিনটে কেস হবে। ল্যামডা কি কি হতে পারে বলো তো? রিয়াল নাম্বার বলেছি, হয় ল্যামডা জিরো হবে, নয় ল্যামডা পজিটিভ হবে, নয় ল্যামডা কি হবে, নেগেটিভ হবে। তাহলে তিনটে ভ্যালুর জন্য নিশ্চয়ই তিনটে টাইপের সলিউশন পাওয়া উচিত। উত্তর হ্যাঁ কি না? স্বাভাবিক দৃষ্টিতেই বুঝতে পারছো। যদি ল্যামডাটা, এই ধর ল্যামডার ভ্যালু যদি নেগেটিভ হতো সাপোজ, তাহলে এই এদিকে এটা পজিটিভ চলে আসতো, তখন আর আই আসতো না। ল্যামডা যদি পজিটিভ আসে এখানে, সেক্ষেত্রে দেখো এদিকে চলে এলে নেগেটিভ, তার মানে কি একটা কমপ্লেক্স রুট পাবে। তাহলে সলিউশনগুলো বিভিন্ন বিভিন্ন রকম আসছে। তুমি তো আর এখানে 6 - 5 এইসব ধরে করতে পারবে না, তোমাকে ল্যামডাটা ল্যামডাই রাখতে হবে। ল্যামডাটা রেখে তিনটে কেস ধরে যে সলিউশনটুকু পাবে, ওই সলিউশনটুকুই হচ্ছে এই অঙ্কের রেজাল্ট। আর একটু প্যারা চেঞ্জ করে লেখো, একটা স্টার দিয়ে লেখো, স্টার দিয়ে লেখো, লেখো ইন দিস চ্যাপ্টার উই ক্যান ফাইন্ড, লেখো উই ওয়ান্ট টু ফাইন্ড, লেখো ইন দিস, স্টার দিয়ে লেখো, ইন দিস চ্যাপ্টার উই ওয়ান্ট টু ফাইন্ড এ নন ট্রিভিয়াল সলিউশন, লেখো in this chapter we want to find a non-trivial solution, a non-trivial solution of the differential equation এটা d2y by dx2 plus lambda y equal to 0 subject to certain boundary condition। আবার repeat, in this chapter we want to a non-trivial, non-trivial ব্র্যাকেটের মধ্যে চাইলে নন জিরো সলিউশন লেখো। In this chapter, we want to find a non-trivial or non-zero solution with respect to certain boundary condition, with respect to certain boundary condition। দেখো নন ট্রিভিয়াল আর ট্রিভিয়াল, সত্যি এই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা y ইকুয়াল টু জিরো সলিউশন আছে, হ্যাঁ কি না বলো তো? যদি y ইকুয়াল টু জিরো বসিয়ে দাও, দেখো তো বোথ সাইডে d2 0 বাই dx2 মানে জিরো, ল্যামডা অফ জিরো ইকুয়াল টু জিরো, তার মানে জিরো ইকুয়াল টু জিরো স্যাটিসফাই করছে। তার মানে প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি ডান দিকে ইকুয়াল টু জিরো থাকে, তাহলে চিরকাল ওর একটা জিরো সলিউশন থেকে থাকে। বাট আমরা জিরো সলিউশন খুঁজতে চাইছি না, আমরা চাইছি হচ্ছে একটা নন জিরো সলিউশন খুঁজতে চাইছি। চ্যাপ্টার সামারি আমি বলে দিলাম, কি করতে হবে সেটুকু বলে দিলাম। একটা খটখটানি আছে, যেটা এই বাউন্ডারি কন্ডিশন কি হবে। নর্মালি সাপোজ তোমাকে যদি বলি একটা অঙ্কে y ইকুয়াল টু 2x প্লাস সি, এরকম একটা অ্যান্সার এসছে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন তোমাকে সির ভ্যালু এলিমিনেট করার জন্য নিশ্চয়ই এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, নাহলে তুমি কি সির ভ্যালু এলিমিনেট করতে পারবে? সাপোজ বললো যখন x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 3, এটাকে নোটেশন লেখা হয় y অফ 2 ইকুয়াল টু 3, এই নোটেশন লেখা হয়। মানে অ্যাকচুয়ালি y অফ x ইকুয়াল টু যেটা, মানে x এর ভ্যালু কতর জন্য y এর ভ্যালু কত, x এর ভ্যালু 2 এর জন্য y এর ভ্যালু 3, তখন নোটেশনটা লিখি y2 ইকুয়াল টু 3। তো আমরা x ইকুয়াল টু 2 বসাও, 2 বসালে সঙ্গে y ইকুয়াল টু কত 3 বসাও, বসালে যে সির ভ্যালু পাবে সেটাই হচ্ছে সির ভ্যালু, এইখানে বসিয়ে দিলে একটা ফিক্সড কার্ভ হয়ে গেল। তো এই বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে শুধু ওই কনস্ট্যান্ট টার্মগুলোকে এলিমিনেট করার জন্য, আদারওয়াইজ এর কিছু কাজ নেই। চ্যাপ্টার সামারি বুঝে গেছো, এবার অঙ্কতে এসো। লেখো, এগুলো একটা অঙ্ক শেখালে সব অঙ্ক পারবে, আমার আর এ করার কিছু নেই। লেখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালু, লেখো আইগেন ভ্যালু কোনটা আর আইগেন ফাংশন কোনটা সে আমি অঙ্ক হলে বলে দেবো, তখন এখন বলতে পারবো না। লেখো ফাইন্ড দ্য আইগেন ভ্যালু ল্যামডা এন অ্যান্ড আইগেন ফাংশন y n x, find the eigen
ভ্যালু ল্যামডা n and the eigenfunction y in x for the differential equation লেখো for the differential equation আইগেন ফাংশন অ্যাকচুয়ালি যে সলিউশনটা আসবে নন জিরো সলিউশন সেটা হচ্ছে আইগেন ফাংশন, আর আইগেন ভ্যালু হচ্ছে এই আইগেন ফাংশন করার জন্য যে ল্যামডার ভ্যালুগুলো পাবে এক একটা ল্যামডার ভ্যালুগুলো ওইগুলোকে আইগেন ভ্যালু বলি আমরা। তো যাই হোক সেটা অঙ্কতে আমি এলে বলবো। দেখো find the eigenvalue lambda n and eigenfunction y in x for the following differential equation d2y by dx2 প্লাস ল্যামডা ওয়াই ইকুয়াল টু 0। সব অঙ্কতে একই স্ট্রাকচার থাকবে, শুধু চেঞ্জ করে দেবে ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন। সব অঙ্ক কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাই থাকবে, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো ভ্যারিয়েশন নেই, ডিফারেনশিয়াল ইকুয়েশন একটাই থাকবে, শুধু বাউন্ডারি কন্ডিশন গুলো পাল্টে দেবে। লেখো স্যাটিসফাইং দ্য বাউন্ডারি কন্ডিশন y0 ইকুয়াল টু 0 আর y অফ পাই ইকুয়াল টু 0, এই বাউন্ডারি কন্ডিশন আছে। এইটুকু কথাগুলো মনে রাখবে। যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকে, তাহলে দুটো আরবিটারি কনস্ট্যান্ট তাড়াতে গেলে নিশ্চয়ই দুটো বাউন্ডারি কন্ডিশন দরকার, না হলে তাড়াতে পারবে না। আমাকে বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার কমপ্লিমেন্টারি ফাংশন বের করলে কটা আরবিটারি কনস্ট্যান্ট আসে? রেশমি, কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে? কল্যাণ বলো কটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে? এটা দুটো c1, হ্যাঁ d2i দুটো, তাহলে কটা বাউন্ডারি কন্ডিশন লাগবে? দুটো বাউন্ডারি কন্ডিশন লাগবে, এই জন্য দুটো দেওয়া থাকবে। এটার মানে হচ্ছে যখন x ইকুয়াল টু 0 তখন y এর ভ্যালু 0, যখন x এর ভ্যালু পাই তখন y এর ভ্যালু 0, এটাই হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। সব ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্ক একই থাকবে, শুধু অঙ্ক বিভিন্ন বিভিন্ন অঙ্কে এইরকম বিভিন্ন বিভিন্ন সার্টেন বাউন্ডারি কন্ডিশন তোমাকে আলাদা আলাদা দেবে। ব্যাস, অঙ্ক আমি একই লজিকে শিখবো, একটা লজিকে শিখবো, তুমি 10খানা অঙ্ক পেরে যাবে। শুরু করি। দেখো অঙ্কটা টোকো যা আছে। লেট যা শিখেছি লেখো, লেট ওয়াই ইকুয়াল টু, যেটা আমরা শিখতাম কি এ ই টু দি পাওয়ার কত বলো এম এক্স, যেখানে এ নট ইকুয়াল টু 0, হ্যাঁ, বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন। লেখো সো অক্সিলারি ইকুয়েশন বিকামস, নিশ্চয়ই এটা এম স্কোয়ার প্লাস কত ল্যামডা ইকুয়াল টু কি পাবে? নিশ্চয়ই 0। আচ্ছা, তাহলে এম স্কোয়ার সমান সোজা বাংলায় বলতে গেলে মাইনাস ল্যামডা পেয়েছো, ভালো। এখন আমি তিনটে কেস আসবো এখানে। যদি ল্যামডা ইকুয়াল টু 0 চলে আসে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 হতে পারে, ল্যামডা পজিটিভ হতে পারে, ল্যামডা নেগেটিভ হতে পারে। ল্যামডা 0 হলে এম এর ভ্যালুগুলো কি হবে? 0 আর 0। সেক্ষেত্রে যে সলিউশন আসবে সেটুকু লিখে ফেলবো আমি। কেস ওয়ানে লেখো, খুব সোজা। কেস ওয়ানে লেখো when lambda equal to 0, লেখো দেন m equal to কত 0, 0। লেখো so complementary function becomes, so complementary function মানে অ্যাকচুয়ালি সলিউশন, so complementary function becomes কত হবে বলো? c1 e to the power, আচ্ছা হোক, c1 e to the power 0x প্লাস c2 ইন্টু x ইন্টু কত, আমি কি ঠিক c1 প্লাস c2x, এইটা কিন্তু ওর সলিউশন পেলাম। চাইলে yc লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, c ফর কমপ্লিমেন্টারি ফাংশন। আর যদি কোনো অঙ্কতে পার্টিকুলার ইন্টিগ্রাল না থাকে, চাইলে তুমি এটাকে y আকারে ট্রিট করতে পারো। আমি এখানে y আকারেই দিচ্ছি, কেন আমার তো ডিফারেন্স বোঝানোর কিছু নেই, কারণ ডান দিকে কি পার্টিকুলার ইন্টিগ্রাল এফএক্স এর ফাংশন আছে? না, অতএব yc না লিখে y লেখো, তাহলে দেখতে ভালো লাগবে। যাই হোক, এবার আমি c1 c2 এর ভ্যালু বের করব। c1 c2 ভ্যালু বের করার জন্য এই যে বাউন্ডারি কন্ডিশন যেগুলো দেওয়া ছিল ওইগুলোকে কাজে লাগাতে হবে। লেখো হিয়ার গিভেন দ্যাট y0 ইকুয়াল টু, y0 ইকুয়াল টু 0, আমি দ্যাট ইজ দিয়ে একটু ভেঙে দিচ্ছি, পরীক্ষায় তোমার ভাঙার দরকার নেই, তুমি বুঝে যাবে। দ্যাট ইজ when x ইকুয়াল টু 0, এই এক্সটা কিন্তু এই এক্সটা, when x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু, যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু 0, এই জিরোটা কিন্তু এই জিরোটা তোমরা গুলোবে বলে আমি অ্যারো দিয়ে দিলাম। লেখো সো ভ্যালু বসাও,
সো ফ্রম এটাকে একটু 1 নাম্বার দিয়ে দাও, ভেঙে ভেঙে করে দিচ্ছি, পরীক্ষায় তুমি বুঝে গেলে অনেক স্কিপ করবে নিজের মতো করে। লেখো সো ফ্রম ওয়ান, ওয়াই এর ভ্যালু 0 বসাচ্ছি, 0 ইকুয়াল টু C1 প্লাস কত, C1 প্লাস 0 ইন্টু C2, তার মানে এখান থেকে C1 সমান কত পেলে, 0 পেলে। আচ্ছা, একটা ভ্যালু পেয়ে গেলে ভালো। লেখো তার মানে y ইকুয়াল টু C2x, সোজা কথায় বলতে গেলে এটুকু পাচ্ছ। লেখো নাও, লেখো নাও গিভেন দ্যাট, আরেকটা বাউন্ডারি কন্ডিশন আছে, লেখো অলসো গিভেন দ্যাট y পাই ইকুয়াল টু কত দেওয়া আছে জানো, y পাই ইকুয়াল টু 0। লেখো, লেখো দ্যাট ইজ I ফুল স্টপ ইউ লেখা হয়। লেখো দ্যাট ইজ হোয়েন x ইকুয়াল টু পাই, y ইকুয়াল টু কত, 0। লেখো ফ্রম ওয়ান সো ফ্রম ওয়ান, কার দুটো থেকে জয়েন হয়েছে কেউ, মিউট করো। লেখো C1 এর ভ্যালু কিন্তু পরিষ্কার আগে 0 করা ছিল, আমি 0টা বসিয়েছি, প্লাস C2, সো ফ্রম ওয়ান করে লেখো এখানে। y এর ভ্যালু কত জানো, x এর ভ্যালু পাই হলে y এর ভ্যালু কত, 0। আচ্ছা তাহলে C2 ইন্টু x এর ভ্যালু কত পাই, দেখো তো এটুকু লিখতে পারবে কিনা। আচ্ছা তার মানে C2 অফ পাই ইকুয়াল টু 0, দুটো সংখ্যার প্রোডাক্ট ভ্যালু 0। এখন পাই কি কখনো 0 সঙ্গে সমান হয়, পাই ইকুয়াল টু 3.14, তাহলে এটা থেকে কার ভ্যালু 0, C2 এর ভ্যালু 0, কারণ পাই কত, নট ইকুয়াল টু 0। তাহলে একটু বলো আমাকে y ইকুয়াল টু, লেখো হেন্স ফ্রম ওয়ান y ইকুয়াল টু কি পাবে, C1 এর ভ্যালু 0, C2 এর ভ্যালু 0, দুটো 0 0 পেয়েছো, তাহলে y সমান কি আলটিমেট, y সমান 0। আচ্ছা, আচ্ছা আমার টার্গেট কি ছিল, একটা নন ট্রিভিয়াল সলিউশন বের করা। নন ট্রিভিয়াল সলিউশন মানে কি, নন জিরো ওয়ালা সলিউশন। তাহলে y ইকুয়াল টু 0 সলিউশন পেয়েছো, তার মানে এটা একটা ট্রিভিয়াল সলিউশন পেয়েছো। তাহলে আমাকে এইখানে থেমে থাকলে হবে না, আমাকে নেক্সট কেসগুলোতে এগোতে হবে। তাই তো আমি তো প্রথম থেকেই বলেছি, দেখো একটা নন ট্রিভিয়াল সলিউশন চাই, বাট এখানে ট্রিভিয়াল সলিউশন হয়ে গেছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 এর জন্য ট্রিভিয়াল সলিউশন এসছে, তাহলে আমাকে পরে এগোতে হবে। লেখো, লেখো দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন, লেখো দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন, হ্যাঁ TRIVIAL, হ্যাঁ দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন। লেখো উই ওয়ান্ট টু ফাইন্ড নন ট্রিভিয়াল সলিউশন, লেখো উই ওয়ান্ট টু ফাইন্ড নন ট্রিভিয়াল সলিউশন। লেখো সো উই গো টু কেস টু, ভেঙে লিখিয়ে দিলাম, এত লিখে নাও। লেখো সো উই গো টু কেস টুতে যাবো। কেস 2 হচ্ছে ল্যামডাটাকে নেগেটিভ ধরে দেখি কি অবস্থা। লেখো কেস টুতে লেখো লেট ল্যামডা লেস দেন 0। ল্যামডা যদি লেস দেন 0 হয়, তাহলে আমি ডান দিকে একটু দেখাই। ডান দিকে আমার বলো অক্সিলারি ইকুয়েশনটা কি ছিল, এম স্কোয়ার ইকুয়াল টু কত করা ছিল জানো, একটু ভেবে একটু ভেবে বলো। যদি ল্যামডা লেস দেন 0 হয়, তাহলে এই কোয়ান্টিটিটা পুরোটাই কি দেবে, পজিটিভ দেবে। তার মানে এর যে রুট গুলো আসবে, এম ইকুয়াল টু প্লাস মাইনাস ই টু দি প্লাস মাইনাস রুট অফ মাইনাস ল্যামডা, হ্যাঁ কিনা। এখন আর কিন্তু এটাকে আই আকারে কেউ লিখতে পারবো না, প্লাস মাইনাস আই রুট ল্যামডা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, কারণ ল্যামডাটাকে আমি কি ধরেছি, ল্যামডাটা কি ধরেছি, নেগেটিভ ধরেছি। তার মানে এই মাইনাস ল্যামডাটা কি, পজিটিভ ওয়ালা সংখ্যা, বা রুট ওভার অফ মাইনাস ল্যামডাটাও কি পজিটিভ ওয়ালা সংখ্যা। তার জন্য আমার এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, সেটা কি ফর্মুলা হবে, তাহলে কমপ্লেন্ট ফাংশনের জন্য যেটা রেজাল্ট আসবে, y ইকুয়াল টু C1 ই টু দি পাওয়ার, হ্যাঁ কি না, মাইনাস রুট ওভার ল্যামডা এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার, দেখো তো এইটুকু পাবে কিনা, এইটুকু পাবে কিনা। না বুঝতে পারলে বলবে, যেহেতু ল্যামডাটা নেগেটিভ ধরেছো, তার মানে এই সংখ্যাটা পজিটিভ, অতএব আই বেরোনোর কোনো প্রশ্নই নেই। তার জন্য কি, যে দুটো রুট আসবে, একটা আসবে রুট ওভার মাইনাস ল্যামডা, আর আসবে মাইনাস রুট ওভার মাইনাস, দুটো ডিস্টিংক্ট রিয়াল রুট, সোজা কথা। তার তখন কমপ্লেন্ট ফাংশন এটা আসে। লেখো, এবার অঙ্কতে চলে আসছি। লেখো, লেখো আচ্ছা, লেখো লেট ল্যামডা ইকুয়াল টু 0। লেখো সো এম স্কোয়ার ইকুয়াল টু, যেটা ছিল এম স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, মাইনাস ল্যামডা, এটা ইমপ্লাইজ এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ কত, মাইনাস ল্যামডা। এইখানে একটু লেখো, হেয়ার মাইনাস ল্যামডা গ্রেটার দেন কি 0।
লেখো so complementary function becomes complementary ফাংশনটা কি থাকবে y equal to c1 লেখাই আছে e to the power minus root over lambda x plus c2 e to the power minus of root over minus lambda x। আচ্ছা, এবারও আমি সেই কি লাগাবো, এবারও আমি সেই হচ্ছে ট্রিভিয়াল সলিউশন আসবে কি নন ট্রিভিয়াল সলিউশন আসবে সেটুকু করার জন্য c1 c2 এর ভ্যালুগুলো আমাকে বসাতে হবে। লেখো হিয়ার গিভেন দ্যাট বাউন্ডারি কন্ডিশন কাজে লাগাবো। হিয়ার গিভেন দ্যাট y অফ 0 ইকুয়াল টু 0, আর দ্যাট ইজ দি লিখলাম না, আগে তো বলে দিয়েছি। লেখো হিয়ার, আচ্ছা এটাকে একটু 2 দিলাম। হিয়ার গিভেন দ্যাট y অফ 0 ইকুয়াল টু 0, সো y এর ভ্যালু 0 বসাচ্ছি, সো 0 ইকুয়াল টু c1। আচ্ছা এটা কত হবে, যদি 0 বসাও x এর ভ্যালু 0 বসালে এটা মানে 1, মানে 1 ব্যাস c1 প্লাস c2 এটুকু পেলে। আচ্ছা এটুকুকে একটু 3 দিয়ে দাও। লেখো লেখো অলসো গিভেন দ্যাট y অফ phi ইকুয়াল টু কত দেওয়া আছে 0, সো ফ্রম 2 বুঝে বুঝে করো, সব জিনিসই সহজ লাগে। লেখো সো ফ্রম 2 থেকে কি লিখতে পারবে y এর ভ্যালু 0 ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার কত রুট ওভার অফ মাইনাস ল্যামডা অফ কত প্লাস c2। কৃষ্ণেন্দু বুঝতে পারছো? আচ্ছা এক একজন বলো, কৃষ্ণেন্দু বোঝা যাচ্ছে জিনিসগুলো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি এখানে c1 এর ভ্যালু মাইনাস c2 বসাই তাহলে কি আসবে না আসবে। আমি অঙ্কটাকে একটু আলাদা ফরম্যাটে শেখাবো, তার আগে তোমাদের মাথাতে যেটা আছে সেটুকু আগে করে দেখাই রাফে। আমার টার্গেট কিন্তু c1 c2 এর ভ্যালু বের করা। আচ্ছা এটাকে একটু 4 দিই। দেখো আমি সহজ জিনিসটা প্রথম যেটা আমরা নর্মালি শিখি জানি এতদিন সেইটুকু করিয়ে দেখছি। আচ্ছা c1 সমান কত মাইনাস c2, তো আমি এই এই যে কোনো একটা জায়গাতে c1 এর জায়গায় কত মাইনাস c2 বসাতে পারি। তার মানে দেখো মাইনাস c2 ই টু দি পাওয়ার কি আসে আমি একটু দেখতে চাইছি, মাইনাস ল্যামডা অফ পাই প্লাস c2 অফ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা অফ পাই, এইটুকু লিখতে পারি। এখান থেকে কত কমন নিতে পারবে, c2 কমন নিতে পারি। c2 কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা অফ পাই মাইনাস ই টু দি পাওয়ার রুট ওভার মাইনাস ল্যামডা অফ পাই লিখতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে দুটো সংখ্যার প্রোডাক্ট ভ্যালু 0, তো এই দুটো সংখ্যার প্রোডাক্ট ভ্যালু 0 হলে আইদার এটা 0 অথবা এটা 0। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে c2 টা কি দেবে 0। তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি c2 ইকুয়াল টু 0 লিখবো অ্যান্ড এটা ইকুয়াল টু 0 লিখবো, না এটা 0 লিখবো এটা নট ইকুয়াল টু 0 লিখবো, না এটা 0 লিখবো এটা নট ইকুয়াল টু 0 লিখবো। অনেকগুলো কেস তো আছে, কোনটা লিখবো কোনটা না লিখবো। যদি আমি শিওর হয়ে যাই এই প্রোডাক্ট ভ্যালুটা বা এই ফ্যাক্টরটা নট ইকুয়াল টু 0 তাহলে আমি জোর গলায় c2 ইকুয়াল টু কত লিখে দিতে পারবো 0। এখন এখন কি করে আমি শিওর হব যে এই টার্মটা নট ইকুয়াল টু 0 হবে, অ্যাকচুয়ালি এটা নট ইকুয়াল টু 0 হবে সেটা কি করে শিওর হব। অ্যাকচুয়ালি ইর কোনো ভ্যালু কিন্তু ওয়ালা যে কার্ভ ইর কোনো কার্ভ সেই ভ্যালুটা কি কখনো 0 দিয়ে অরিজিন দিয়ে পাস করে, কোনোদিন অরিজিন দিয়ে পাস করবে না। এটার ভ্যালু নট ইকুয়াল টু 0, এটার ভ্যালু নট ইকুয়াল টু 0 চিরকাল এটুকু বলা যায়। বা এটাকে যদি আর একটু সিম্পলিফিকেশনও করি আমি, এটাকে 1 বাই কত লেখা যাবে মাইনাস, এই তো ইকুয়াল টু 0। তো এটাকে একটু দেখছি আরো একটু ভালো কনক্লুশন দেওয়া যায় কিনা। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা অফ পাইর কত এটা হোল স্কোয়ার না, বাই এটা থেকে মনে হয় একটু বেটার হবে, কারণ তোমরা আমাকে প্রশ্ন করতে পারে এটার সঙ্গে একটু যদি ব্যালেন্স ফ্যালেন্স হয়ে 0 চলে আসতো, না সেটুকু হবে না। আর এটা থাকবে ই টু দি পাওয়ার রুট ওভার মাইনাস ল্যামডা পাই, এটা ইকুয়াল টু 0। এই টার্মটা কখনো নট ইকুয়াল টু 0 ভ্যালু, ইভেন এটা এটা কখনো 1 আসবেই না। তুমি দেখবে ল্যামডার যা কিছু ভ্যালু নাও এই টার্মটা কোনোদিন 1 ভ্যালু দেবে না, ইভেন এটাও 0 ভ্যালু দেবে না, ইভেন 1 ভ্যালুও দেবে না। তার মানে এই টার্মটা পুরোটাই কি
নট ইকুয়াল টু জিরো ভ্যালু, সোজা কথা এর কোনো ভ্যালু হচ্ছে জিরো আসে না। তো এটা নট ইকুয়াল টু জিরো হলে সি টুর ভ্যালুটা কি দেবে, নিশ্চয়ই জিরো পাবে। এখন সি টুর ভ্যালু যদি জিরো পাও, এখানে বসিয়ে দিলে সি ওয়ানের ভ্যালুও কি পেয়ে যাবে, জিরো। তাহলে আবার যদি আমি তিনে ফিরে আসি, তিনে ফিরে এলে কি পাবে, ওয়াই ইকুয়াল টু জিরো অফ ই টু দি পাওয়ার এটা প্লাস জিরো অফ এটা, তার মানে ওয়াই ভ্যালু কি পাবে এখন, জিরো। তাহলে এক্ষেত্রেও কি ট্রিভিয়াল সলিউশন পেয়ে যাচ্ছ, ওইটাকে আমি এখন লিখবো। শুরু করো, কতদূর লিখেছিলে বলো। আচ্ছা, জিরো সমান এটা লিখেছিলে, ঠিক আছে। এইটাই করো, যেটা করেছি ওইটাই করো, আর দরকার নেই। ওই একটা ক্যামাক্স রুল আছে, ভেবেছিলাম ক্যামাক্স রুলটা দিয়ে বলবো, দরকার নেই, ছাড়ো। ক্যামাক্স রুলটা দিয়ে আমি রাখে না বলে দেবো। আবার তো এটা লেখো, এইটুকু, এইটুকুর পর এই ক্যালকুলেশনটা টুকু, এইটা টুকু, তারপরে সি টু অফ এইটা লেখো, তারপরে যা টুকেছি এটা, এরপরে লেখো যেটা টুকেছি লেখো, এটার পরে লেখো সিন্স সিন্স ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পাই নট ইকুয়াল টু জিরো কমা ওয়ান, এটুকু বলে দাও। কারণ এটুকু যদি ওয়ান হইতো তখন ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যেত, আবার এটা কখন জিরো হবে না। লেখো ই টু দি পাওয়ার রুট ওভার মাইনাস ল্যামডা পাই নট ইকুয়াল টু জিরো কমা ওয়ান। সো তাহলে কোনটা জিরো হবে, সো সি টু সমান জিরো। সি টু জিরো হলে সি ওয়ান কত হবে, হেন্স হেন্স সি ওয়ান ইকুয়াল টু জিরো, এই তো, হেন্স সি ওয়ান ইকুয়াল টু জিরো। লেখো সো ফ্রম টু, টু মানে এটা করা ছিল, সো ফ্রম টু y ইকুয়াল টু কত, এও জিরো পেলে লেখো দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন, দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন। এগুলো ট্রিভিয়াল সলিউশন, বাট আমরা নন জিরো সলিউশন চাই। লেখো সিন্স ইউ ওয়ান্ট টু ফাইন্ড, বলো স্টপ, অবশ্যই। এবার তুমি তো জানো না কোনটাতে আসবে, তুমি যদি পরীক্ষাতে জানো যে এটাতেই আসবে তো তুমি সেটা করতে পারো, বাট আমি তোমাকে সাজেস্ট করব তিনটে কেস দেখাও, টিচাররা চায় তুমি কিছু শিখেছো। লেখো লেখো দিস ইজ এ ট্রিভিয়াল সলিউশন। লেখো সিন্স ইউ ওয়ান্ট টু ফাইন্ড এ নন ট্রিভিয়াল সলিউশন, since we want to find a non-trivial solution, so we go to next case. আচ্ছা, এই প্রসঙ্গে একটু আমি বলতে চাইছিলাম যেটা, সেইটুকু হচ্ছে এটা বলতে চাইছিলাম যে আমি এই ক্যালকুলেশনটা দেখালাম, এইটা না দেখিয়ে এর একটা অল্টারনেটিভ ওয়ে আছে। সেই ওয়ে থেকেও বলে দেওয়া যাবে যে এই ইকুয়েশনের দুটো ইকুয়েশন যদি সলভ করে যে সি ওয়ান সি টু ভ্যালু জিরো পাবে সেটুকু বলে দেওয়া যায়। একটু বলি, যদি কেউ বুঝতে পারো বোঝো, নাহলে পরে এগুলো সম্বন্ধে আমাকে আসতে হয় পরের কোনো সেমে। আচ্ছা, একটু ক্যামাক্স রুলে আমাকে কে বলবে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান, সাপোজ এ টু এক্স প্লাস বি টু, এটা টোকার দরকার নেই, সি টু ইকুয়াল টু জিরো। এইটাকে যদি আমি সলভ করতাম, সলভ করলে এই ইকুয়েশনের ইউনিক সলিউশন কখন থাকতো, যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট এ ওয়ান বি ওয়ান এ টু বি টু দেখি কার মাথাতে আছে, এটাকে আমরা ডেল বলতাম। যদি এটার ভ্যালু নট ইকুয়াল টু জিরো হতো তখন কি সিস্টেম ইকুয়েশন একটা ইউনিক সলিউশন আছে, কতটুকু বলতাম, কার মনে আছে। ক্যামাক্স রুল, দুটো দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, তিনটে ইকুয়েশন তিনটে ভ্যারিয়েবল, চারটে ইকুয়েশন চারটে ভ্যারিয়েবল, আমরা ক্যামাক্স রুলে সলভ করতে পারি। ক্যামাক্স রুল শিখেছো তো, কোথাও কি শিখেছো? হ্যাঁ ছিল তো, ছিল ডিটারমিন, হ্যাঁ। তো তিনটে ভ্যারিয়েবল তিনটে ইকুয়েশন, চারটে ভ্যারিয়েবল চারটে ইকুয়েশন, দেন সলভ করতে পারবো। তো দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল, এই ইকুয়েশনের এক্স আর ওয়াই এর যদি ইউনিক সলিউশন, মানে এক্স এর একটা ভ্যালু আর ওয়াই এর একটা ভ্যালুর জন্য যদি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তখন বলি এই সিস্টেম অফ ইকুয়েশনে ইউনিক সলিউশন আছে। সিস্টেম অফ ইকুয়েশনে ইউনিক সলিউশন আছে সেটুকু জানার জন্য এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু জিরো হয় তবে আমরা বলি এর ইউনিক সলিউশন আছে। এই নট ইকুয়াল টু জিরো ভ্যালু কনক্লুশন বলে দেবে, এক্স আর ওয়াই এর একটা ইউনিক ভ্যালুর জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তো এই যে এখন যে আমরা সি ওয়ান ইকুয়াল টু জিরো আর সি টু ইকুয়াল টু জিরো যেটা বের করলাম, সেটাও ক্যামাক্স রুলের হেল্প দিয়ে বলা যায় যে ওই সিস্টেম অফ ইকুয়েশন ইউনিক সলিউশন আছে। একটু আসি আমি, আমার ছিল একটা ইকুয়েশন ছিল জিরো ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু, আর একটা ইকুয়েশন মনে হয় এইটা ছিল, কি ছিল বলতো, সি ওয়ান ই টু দি পাওয়ার, ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, এটাকে এটা, এখন দেখো ডান দিকে জিরো জিরো আছে, যদি ডান দিকে ইকুয়েশনের বা বাম দিকে যাই হোক, যদি
জিরো 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 থাকবে, মানে ইকুয়েশনের ডান দিকে এই যে যেটা লিখেছিলাম a1x প্লাস b1y ইকুয়াল টু c1 আর a2x প্লাস b2y ইকুয়াল টু c2, এই c1 c2 এর ভ্যালু যদি জিরো হয় তখনই ইকুয়েশনগুলোকে বলি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। এভরি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ এ ট্রিভিয়াল সলিউশন। একটু খালি চোখে দেখে বলো তো এই দুটো ইকুয়েশন c1 ইকুয়াল টু জিরো আর c2 ইকুয়াল টু জিরো দ্বারা স্যাটিসফাই হবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই। আচ্ছা, তার মানে একটা সলিউশন খুঁজে পাচ্ছি c1 ইকুয়াল টু জিরো আর একটা কি c2 ইকুয়াল টু জিরো, হ্যাঁ কি না? তো আমার প্রশ্ন হচ্ছে যদি এইটার আরো তো অনেক সলিউশন থাকতে পারে, যদি থাকতে পারে তাহলে পিওরলি বলতে পারবো না c1 ইকুয়াল টু জিরো c2 ইকুয়াল টু জিরো ইউনিক সলিউশন। এখন আমি কি করে শিওর হব এই ইকুয়েশনের শুধু একটাই সলিউশন, সেটা হচ্ছে c1 ইকুয়াল টু জিরো c2 ইকুয়াল টু জিরো? তার জন্য আমি কি এইটার উপরে ক্যামাক্স রুল অ্যাপ্লাই করতে পারি না? নিশ্চয়ই পারি। c1 এর কোএফিসিয়েন্ট কত 1, c2 এর কোএফিসিয়েন্ট কত 1, এটা কত e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পাই আর e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা পাই। এখন এই ডিটারমিনেন্টটা করলে আসবে যেটা e টু দি পাওয়ার মাইনাস, এই একই জিনিস এসেছিল ল্যামডা পাই মাইনাস কত e টু দি পাওয়ার ল্যামডা পাই। এই ভ্যালুটাও চিরকাল নট ইকুয়াল টু কত জিরোই হবে। তো এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনে ইউনিক সলিউশন আছে। সেই ইউনিক সলিউশনটা কত আগেই পেয়েছো, একটা c1 ইকুয়াল টু জিরো আর একটা কি c2 ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে বলে দেওয়া যায় c1 ইকুয়াল টু জিরো আর c2 ইকুয়াল টু জিরো এই দুটোর কি সলিউশন, এটুকু বলতে পারো। যাই হোক, আমি যখন অঙ্ক সেটা করে ফেলেছি, আমি এটাই প্রথম করাতে চাইছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। কেস 3 তে আসো। কেস 3 তে এখন কি কেসটা পড়ে থাকবে? পজিটিভ। হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি অঙ্ক এখান থেকেই হয়। লেখো কেস 3 তে লেখো, লেট ল্যামডা গ্রেটার দেন জিরো। লেখো দেন এম স্কোয়ার ইকুয়াল টু কত করা ছিল যেন মাইনাস ল্যামডা। এখন ল্যামডা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আলটিমেট এই টার্মটা কি দেবে, নেগেটিভ ওয়ালা ভ্যালুই থাকবে। তাহলে এর যে রুট গুলো আসবে সেগুলো একটা কি রুট আসবে, ইমাজিনারি রুট আসবে। তার মানে এম সমান হিসেব মতো থাকবে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস কত ল্যামডা, যেখানে ল্যামডা কিন্তু পরিষ্কার গ্রেটার দেন কত দেওয়া আছে জিরো। তো ল্যামডা জিরো, অথবা এখানে কোনো সাইন চেঞ্জের কোনো প্রশ্নই নেই, নেগেটিভই থাকবে। তাহলে এটাকে কি লেখা যায় প্লাস মাইনাস রুট ল্যামডা অফ আই, বলো এটুকু করা যায় কিনা? ব্যাস লেখো। সো কমপ্লিমেন্টারি ফাংশন বিকামস y ইকুয়াল টু কি শিখেছো ই টু দি পাওয়ার জিরো আলফা এক্স, আলফার ভ্যালু নেই এখানে, অতএব c1 cos ল্যামডা এক্স। এখন এবার সেই একই টেকনিক, এবারও আমরা, আচ্ছা এটা কত নাম্বার নাম দেব, 1 2 3 4 5 বা বলো 5। আচ্ছা, আবার আমরা বাউন্ডারি কন্ডিশন কাজে লাগাবো। বাউন্ডারি কন্ডিশন কাজে লাগিয়ে c1 c2 এর ভ্যালুগুলো বের করব। লেখো গিভেন দ্যাট y অফ 0 ইকুয়াল টু 0, এটুকু দেওয়া আছে। given that y equal to 0 and 0, so from 5 থেকে পাবে 0 equal to cos 0 মানে 1 c1 প্লাস sin 0 মানে 0, তার মানে এটা কত 0, তার মানে c1 সমান 0 পেয়ে যাচ্ছ 0। আচ্ছা, এটা গেল, তার মানে আমি c1 এর জায়গাতে 0 এখানে বসাতে পারি। দেখো অলসো গিভেন দ্যাট y অফ পাই ইকুয়াল টু কত দেওয়া আছে 0। সো ফ্রম 5 y সমান c1 এর ভ্যালুটা আমি 0 এখানে ট্রিট করে নিচ্ছি, 0 প্লাস এই 0 এই c1 টাকে এখানে বসিয়েছি প্লাস, না তার আগে এখানে বসিয়ে দাও y এর ভ্যালু কত 0। সো ফ্রম 5 0 ইকুয়াল টু 0 প্লাস 0 মানে এই c1 এর ভ্যালুটা এখানে 0 বসিয়েছি প্লাস c2 সাইন অফ রুট ল্যামডা অফ x এর ভ্যালু কত পাই, x এর ভ্যালু পাই। আচ্ছা, এবার দেখো কি আসছে, দেখো দ্যাট ইজ পাচ্ছ c2 সাইন অফ রুট ওভার ল্যামডা পাই ইকুয়াল টু কত 0। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই দুটো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা ইকুয়াল টু 0 হবে। দেখো আগে আমি c1 ইকুয়াল টু কি পেয়ে গিয়েছিলাম,
আগে আমি c1 ইকুয়াল টু 0 পেয়ে গেছিলাম। এখন এই দুটোতে জোর গলায় তুমি জোর করে বলতে পারবে না এটা 0 কি এটা 0। আগের কেসটাতে কিন্তু শিওর হয়ে বলতে পারছিলাম, বাট এখানে পারবে না। এখন হতে পারে এটা 0, হতে পারে এটাও 0, দুটো ফ্যাক্টর আছে। এখন যদি c2টাকে আমি 0 ট্রিট করি, তাহলে এগেন কি সলিউশন পাবো? আগে কিন্তু আমার c1 ইকুয়াল টু 0 0 ট্রিভিয়াল, আগে কিন্তু c1 0 পেয়ে গিয়েছিলে। যদি আমি c2 ইকুয়াল টু 0 ট্রিট করি, তাহলে এগেন উই ফাইন্ড এ ট্রিভিয়াল সলিউশন, বাট উই ওয়ান্ট টু ফাইন্ড এ নন ট্রিভিয়াল সলিউশন। তাহলে সাইন রুট ওভার ল্যামডা পাইটাকে আমরা কি ট্রিট করব? 0। হ্যাঁ, আচ্ছা এইখানে একটু লিখবে, একটা লাইন লিখলে ভালো হতো। কোথায় বলো তো? এই যে c1 ইকুয়াল টু 0 যেখানে লিখেছো না, c1 ইকুয়াল টু 0 পেয়েছো যেটা, সো লিখে দাও তো। সো y ইকুয়াল টু, এটা লেখো, সো y ইকুয়াল টু c2 সাইন কি ল্যামডা এক্স, ওইখানে একটু লিখে দাও। কারণ ল্যামডা এক্স c1 এর ভ্যালুটা 0 ট্রিট করে নিচ্ছি। এরপর যা আছে তাই দরকার নেই, এরপর যা আছে পুরো টু জেড লেখা লেখো। আচ্ছা, দ্যাট ইজ c2 ইকুয়াল টু সাইন রুট ওভার ল্যামডা পাই ইকুয়াল টু 0 লেখো। লেখো ইফ উই টেক, একটু ল্যাঙ্গুয়েজ লেখো, নিজের মতো করে লিখবে। ইফ উই টেক c2 ইকুয়াল টু 0 লেখো, দেন উই ক্যান ফাইন্ড এগেন এ ট্রিভিয়াল সলিউশন। ইফ উই টেক c2 ইকুয়াল টু 0, দেখো c2 ইকুয়াল, এখানে যদি 0 বসিয়ে দাও, তাহলে y ইকুয়াল টু আবার কি সলিউশন পেয়ে যাবে? ট্রিভিয়াল সলিউশন। লেখো, দেন উই ক্যান ফাইন্ড এ ট্রিভিয়াল সলিউশন, বাট উই ওয়ান্ট টু ফাইন্ড a non-trivial solution. But we want to find a non-trivial solution. So we take c2 not equal to 0 and sin of root lambda pi equal to কত? 0। দুটো সংখ্যার প্রোডাক্ট ইকুয়াল টু 0, কোনো না কোনোটাকে তো 0 হতেই হবে। আমি c2 ইকুয়াল টু 0 ধরলে দেখলাম y ইকুয়াল টু 0 সলিউশন পেয়ে যাচ্ছি এখানে c2 ইকুয়াল টু 0 বসালে। বাট আমি চাইছি নন ট্রিভিয়াল সলিউশন, তাহলে c2 নট ইকুয়াল টু 0। যদি c2 নট ইকুয়াল টু 0 চলে আসে, বাট ডান দিকে যেহেতু 0 আসে, তাহলে সাইন রুট ওভার ল্যামডা পাইটাকে কি হতে হবে? নিশ্চয়ই ইকুয়াল টু 0। ব্যাস, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ব্যাস, এবার এখান থেকে আর কিচ্ছু নেই, সবাই পারবে। আমাকে বলো, সাইন থিটা সমান 0 হলে থিটার একটা জেনারেল সলিউশন ছিল, কারোর পাশ থেকে আমি নেব। সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু এন পাই ছিল, 11-12 এ শিখেছিলে। এখানে এন পাই এটা এইটুকু ছিল, ওটাই আমি এখন লিখব। তাহলে এটা সমান সাইন অফ রুট ওভার ল্যামডা পাই ইকুয়াল টু 0, তার মানে রুট ওভার ল্যামডা পাই ইকুয়াল টু কত লিখতে পারবে? এন কত? পাই। আচ্ছা, এখান থেকে নিশ্চয়ই পাইটাকে তাড়াবে। রুট ল্যামডা সমান কত? এন। ল্যামডা সমান কত হিসেব মতো? এন স্কোয়ার লিখে দাও। এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, এই ভ্যালুগুলো ও নেবে। এই যে ল্যামডাটা পেয়েছো না, এই ল্যামডাটাকে আমরা বলি হচ্ছে আইগেন ভ্যালু। এই ল্যামডাটাকে একটা আইগেন ভ্যালু, এটাকে হচ্ছে ল্যামডা এন দিয়ে ডিফাইন করি, কারণ একটা প্রবলেমের একটা আইগেন ভ্যালু থাকে না। এন এর ভ্যালু 1 নিলে একটা আইগেন ভ্যালু পাবে, সেটা কত? 1 স্কোয়ার। এন এর ভ্যালু 2 নিলে কত? 4। তার মানে এই আইগেন ভ্যালুটাকে আমরা ডিফাইন করি কি? ল্যামডা এন দিয়ে ডিফাইন করি। লেখো লেখো, সো দা আইগেন ভ্যালু ল্যামডা এন ডিফাইন করি এটা কত? এন স্কোয়ার। দেখো আইগেন ভ্যালু অনেক আসবে, ল্যামডা 1 ইকুয়াল টু 1 স্কোয়ার, ল্যামডা 2 ইকুয়াল টু 2 স্কোয়ার, ল্যামডা 3 ইকুয়াল টু 3 স্কোয়ার, এগুলো আইগেন ভ্যালু। লেখো, এন্ড দ্য আইগেন ফাংশন ইজ আইগেন ভ্যালু ইজ ল্যামডা এন ইকুয়াল টু এন স্কোয়ার। এই যে ল্যামডাটাকে ল্যামডা এন লিখবে তুমি এখন, কারণ এটা দিয়ে বুঝিয়ে যাবে। জেনারেট করো, এন ইকুয়াল টু 1 2 3, অনেকগুলো ভ্যালু পাবে। লেখো, এন্ড দ্য আইগেন ফাংশন ইজ y ইকুয়াল টু, এইটা একটু নাম্বার দিয়ে দাও, এটা 6 দিয়ে দাও। এন্ড দ্য আইগেন ফাংশন লেখো, এন্ড দ্য আইগেন ফাংশন ইজ y, না লিখে এটাকে y n লিখবে। y n ইকুয়াল টু c2 টাকে এখন a n করবে। কেন এগুলো করতে বলছি উত্তর দিচ্ছি আমি। সাইন অফ ল্যামডার ভ্যালু এক্ষুনি কত পেয়ে গেছিলে? রুট ল্যামডা কত পেয়েছিলে? n। তাহলে n অফ কত? x।
এইটা হচ্ছে আইগেন ফাংশন। এখন আমি উত্তরগুলো এক এক করে দিই। কেন আমি বা ওয়াই না লিখে ওয়াই এন লিখলাম, কেন কনস্ট্যান্ট না লিখে সি না লিখে আমি এন লিখলাম? উত্তর হচ্ছে এটাই, এক একটা এন এর জন্য এক একটা করে এই কনস্ট্যান্ট টার্মগুলোর সব না চেঞ্জ হবে। এক একটা এন এর জন্য n ইকুয়াল টু 1 নিলে এটা দেখতে কেমন হবে, sin x, তখন আর আগের কনস্ট্যান্টটা থাকবে না, নতুন একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে নাম দেবো কত, a1। এন এর ভ্যালু যদি 2 নাও, তখন আবার একটা আইগেন ফাংশন আসবে, সেটা কত, y2, সেটা কি লিখবে, a2 sin কত 2x। তুমি দেখবে প্রত্যেকটা সলিউশন যেগুলো এসছে সেগুলো সব ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, মানে n ইকুয়াল টু 1 এর জন্য যেটা আসবে সেটাও স্যাটিসফাই করবে, n ইকুয়াল টু 2 এর জন্য যা আসবে সেগুলো সব এক এক করে স্যাটিসফাই করবে। এই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার, হ্যাঁ কি না? ব্যাস, আমার এখানে দ্বিতীয় অঙ্ক করার কোনো দরকার পড়বে না। যদি আটকায় আমি নেক্সট দিন এটা নিয়ে আবার আলোচনা করব। কিছু হোমওয়ার্ক নাও। লেখো লেখো ওই যে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ফাংশন, find the eigenvalue lambda n and eigenfunction, eigenvalue lambda n and eigenfunction y in x for the differential equation d2y by dx2 plus lambda y plus lambda y lambda y equal to 0। এটা এখনই কোলটা করলাম। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশন দিচ্ছি, লেখো স্যাটিসফাই দ্য বাউন্ডারি কন্ডিশন, স্যাটিসফাই দ্য বাউন্ডারি কন্ডিশন বলে 1 নম্বরে আমি দুটো তিনটে অঙ্ক দেব। অঙ্ক ডিফারেনশিয়াল ইকুয়েশন তো প্রথম থেকেই বলেছি সেম থাকবে, শুধু বাউন্ডারি কন্ডিশন গুলো আলাদা হবে। y অফ 0 ইকুয়াল টু 0, y অফ 1 ইকুয়াল টু 0, এটা পরেরটা করো, y অফ 0 ইকুয়াল টু 0, y অফ y dash dash means derivative, y dash phi ইকুয়াল টু 0। y dash নিয়ে ঘাবড়াবে না, যে yটা পাবে না, ওই যে প্রথম কেস 1 এর জন্য যে y পাবে ওটাকে ডেরিভেটিভ করে দেবে, ডেরিভেটিভ করলে নিশ্চয়ই dy বাই dx পাবে। কেস 1 কেস 2 কেস 3 যাই বলো, y তুমি পাচ্ছ, ওই y গুলোকে আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকা অবস্থায় ডেরিভেটিভ করে দাও, ডেরিভেটিভ করে যেটা হবে ওটা dy বাই dx, ওর উপরে এখন এই বাউন্ডারি কন্ডিশন গুলো কাজে লাগাবে। না পারলে আমি নেক্সট দিন আবার ধরবো, কারণ অনেকে ক্লাসটুকু করেনি, আজকে আসতে পারিনি, তাদের ওই দিন রিপিটেশন হয়ে যাবে। আচ্ছা, এটা এটা গেল। আর একটা করো, y equal to 0, y equal to 0 সমান 0 আর y of 2 pi equal to 0, এই তিনটে অঙ্কই করো, আর করার দরকার নেই। আর একটা নাও, পারবে সব, আরেকটা পারবে পারবে, কিছু একই সবটাই, এই তিনটে অঙ্ক করো। এই হলে আমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কমপ্লিট হলো। যা সিলেবাসে আছে আমি পুরোটাই করিয়েছি অর্ডিনারি। আমার শুধু বাকি থাকবে পিডিটা, আমি পিডিটা এখন আর করাবো না, আবার কিছুদিন পর পিডিতে আসবো আমি। এখন যেটা আসবো আমি, তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স বড় সিলেবাস আছে, দেখো একটু লিখে দিতে, পাশে লিখে দিতে পারো ডিউ, পিডি ডিউ বলে লিখে দিতে পারো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিউ থাকলো আমার। দেখো অ্যাকচুয়ালি সব অঙ্কতেই ল্যামডা লেস দেন 0 এর জন্যই আসে, লেস দেন 0 নয়, গ্রেটার দেন 0 এর জন্যই আসে। তো হ্যাঁ, গ্রেটার দেন 0 এর জন্যই আসে, বাট তুমি করো তাও। মানে আমাদের অনার্সের বইতে কি হয়, কোন কোন অঙ্কতে বলে দেয় যে ল্যামডা গ্রেটার দেন 0 এর জন্যই শুধু কেসটা দেখাও, তখন তুমি করবে, বাট সবগুলো একটু দেখাও। আবার তুমি পিডিটা এখন রাখছি, আমি আসবো ডিসক্রিট ম্যাথমেটিক্স, যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। এটা গতবার আমি প্রথম শুরু করেছিলাম, গত সেমিস্টার, বাট এবার একটু ডিফারেন্স করে শুরু করলাম। লেখো
ডিসক্রিট ম্যাথমেটিক্সের ফার্স্ট যেটা আছে চ্যাপ্টার আছে ইন্টিজার। ইন্টিজার, আচ্ছা ইন্টিজারের সেটটা কেমন দেখতে এটুকু আগে বলা ভালো। ইন্টিজার লেখো তো, চ্যাপ্টারটা হচ্ছে ইন্টিজার, এর আন্ডারে লেখো দ্য সেট অফ অল ইন্টিজার ইজ ডিনোটেড বাই, দ্য সেট অফ অল ইন্টিজার ইজ ডিনোটেড বাই জেড। যেটাকে কেউ এটা লিখে নোটেশন, কেউ আবার এই নোটেশনটুকু লেখে। দ্য সেট অফ অল ইন্টিজার ইজ ডিনোটেড বাই জেড অ্যান্ড ডিফাইন্ড বাই, জেডের মধ্যে কি কি এলিমেন্ট থাকে কে বলবে? জেডের মধ্যে কি কি এলিমেন্ট থাকে কে বলবে? জিরো কোথায় যাবে? না না না, প্লাস মাইনাস ওয়ান, এইগুলো অ্যাকচুয়ালি এইটা জিরোটাকে যদি মিড ভাবি, ওয়ান টু থ্রি ডট ডট ডট, এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট ডট ডট, এইটা হচ্ছে কিন্তু জেড। এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। আচ্ছা, এখন জেড হচ্ছে ইন্টিজার, তার মানে পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ইনক্লুড জিরো হতে পারে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে জেড প্লাস। জেড প্লাস মানে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। এখন জেড প্লাস খুব ইচ্ছে হলে একটু অ্যারো দিয়ে লিখতে পারো, সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। দেখি দাঁড়াও তো, রেকর্ডটা হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। বলো জেড প্লাসের মধ্যে কি রাখবো? জেড প্লাস মানে সেট অফ অল পজিটিভ ইন্টিজার। এখন প্রশ্ন হচ্ছে পজিটিভ ইন্টিজারের মধ্যে জিরো থাকবে কিনা? ওয়ান টু থ্রি তো থাকবে, জিরো থাকবে কিনা? জিরো থাকবে কিনা কেউ বলো, রেশমি বলো। জিরোকে রাখতে পারবো কিনা কি পারবো না, একটু মাথা খাটাও না, উত্তরটা নিজে পাবে। আচ্ছা, পজিটিভ কথার অর্থ কি? তোমাকে যদি বলি পাঁচ পজিটিভ সংখ্যা, তাহলে পাঁচ কার থেকে বড় হবে? জিরোর থেকে বড়। এখন জিরোটাকে যদি পজিটিভ সংখ্যা বলতে চাও, তাহলে জিরোটা কার থেকে বড় হওয়া উচিত? সেটা কি সম্ভব? তাহলে জিরোটাকে পজিটিভ সংখ্যা বলতে পারবো না, তার মানে জেড প্লাস এর মধ্যে জিরো থাকবে না। অবশ্যই থাকবে না, থাকবে না, নিশ্চয়ই থাকবে না। তার মানে হচ্ছে জেড মাইনাসের মধ্যেও, তোমার জেড মাইনাস এখানে মাইনাস সাইন দেবে, এর মধ্যে জিরো থাকবে না। এই হচ্ছে কথা। আচ্ছা, যেহেতু ইন্টিজার চ্যাপ্টার আছে, তার জন্য আমি ইন্টিজার চ্যাপ্টার ইন্টিজার কি সেটুকু একটু বলে দিলাম। এই প্রসঙ্গে আর একটা সেটও বলে দেওয়া আমার দরকার, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার মানে বাংলাতে যাকে বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার, এটার মধ্যে ওয়ান টু থ্রি ডট 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 জিরো নয়। তার মানে জেড প্লাস আর, হ্যাঁ, জেড প্লাস আর এন দুটো কিন্তু একই সেট, তাই না? তো এই হচ্ছে ইন্টিজারের মধ্যে এখানে যে টার্ম দেখতে পাবে, যে সেট দেখতে পাবে, যে এলিমেন্ট দেখতে পাবে, সব কটা কিন্তু এই ন্যাচারাল নাম্বার জেড, জেড প্লাস এইগুলোর মধ্যেই বা জেড মাইনাসের মধ্যে ঘোরাফেরা করবে। কখনো কোনো 3.13 এ ইকুয়াল টু 3.13 এইসব ভ্যালু এই চ্যাপ্টারতে দেখতে পাবে না। চ্যাপ্টার নাম দেওয়া হচ্ছে ইন্টিজার, অতএব যে এলিমেন্ট গুলো নিয়ে কাজ হবে সবগুলো এক একটা ইন্টিজারই হবে। যাই হোক, লেখো এবার, লেখো হেডিং করো, লেখো। আচ্ছা, একটা স্টার দিয়ে লেখো তো, জাস্ট একটা স্টার দিয়ে লেখো। লেখো এভরি নন এমটি সেট, এভরি নন এমটি সাবসেট এন, এভরি নন এমটি সাবসেট অফ এন, এভরি নন এমটি মানে এলিমেন্ট আছে, এভরি নন এমটি সাবসেট অফ এন contains a least element,
LEST, লিস্ট এলিমেন্টস। লেখো this property is called OL, WELL, OL ordering, ORDERING, OL ordering property of the set. This property is called OL ordering property of the set. কি বলেছি? বলতে চাইছি ন্যাচারাল নাম্বারের কোনো একটা সাবসেট তুমি যদি নাও, ওই সাবসেটের মধ্যে একটা ছোট এলিমেন্ট দেখতে পাবেই পাবে। বলো তো ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট তুললাম, সাপোজ 4 5 6, আর একটা সাবসেট তুললাম, এস দাও, এখানে S1 দাও, S2 দাও, এটা আমি লিখলাম ধরো 9 10 11 ডট 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 ডট। এই দুটো সেটের মধ্যে একটা লিস্ট এলিমেন্ট আছে, এই সেটের লিস্ট এলিমেন্ট কত? 4। এই সেটের লিস্ট এলিমেন্ট কত? 9। এবার বলো ন্যাচারাল নাম্বারের যে কোনো সাবসেট নিলে সবসময় কি ওই সাবসেটের গ্রেটার এলিমেন্টটা বড় এলিমেন্টটা বলতে পারবে? দেখো এটার ক্ষেত্রে বলতে পারছিলাম, বাট এটার ক্ষেত্রে বলতে পারছিলাম না। বাট এটুকু বলতে পারি যেই সাবসেট নাও না কেন তার সবথেকে ছোট এলিমেন্টটা সবসময় বলতে পারবে। ওটাই ওয়েল অর্ডারিং প্রপার্টি, যে এভরি নন এমটি সাবসেট অফ ইন কন্টেন্টস এর লিস্ট এলিমেন্ট। আমি দুটো উদাহরণ তুললাম তা তোমার কনফিউশন দূর করার জন্য, একটা ফাইনাইট নিলাম, একটা ইনফাইনাইট নিলাম। কারণ তুমি তো এখনই প্রশ্ন করবে কারণ গ্রেটেস্ট এলিমেন্টটাও খুঁজে পেতে পারবো, বাট সব ক্ষেত্রে পারবো না, এটাও তো ন্যাচারাল নাম্বারের সাবসেট, এটার ক্ষেত্রে গ্রেটেস্ট এলিমেন্ট খুঁজে পাবো না, বাট এটার ক্ষেত্রে পাবো। বাট লিস্ট এলিমেন্টস দুটোর ক্ষেত্রেই পাবো, সে ফাইনাইট করো ইনফাইনাইট করো। চলে আসো এবার লেখো, লেখো প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। লেখো প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। আচ্ছা আমরা 11 12-এ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে অঙ্ক করতাম না? n = 1 এর জন্য ট্রু, n = k এর জন্য ট্রু নিয়ে n = k+1 এর জন্য ট্রু যদি দেখাতে পারতাম তাহলে আমরা রেজাল্ট প্রুভ করতে পারতাম। এই অঙ্কগুলো ইন্টিজার চ্যাপ্টারতে আছে, বাট ওখানে আমরা প্রপার্টি না জেনে আমরা ডিরেক্ট অঙ্ক করতাম। এখানে এই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের থিওরেমটা স্টেট করব, দেন আমি অঙ্ক দেখব। স্টেটমেন্টটা লেখো, পরীক্ষাতে আছে কিন্তু স্টেটটা লেখো। let S be a subset of n, লেখো with the properties 1 নম্বরে 1 সংখ্যা 1 belongs to S and 2 নম্বরে whenever লেখো whenever a natural number k belongs to S, comma দিয়ে then k+1 belongs to S, প্যারা চেঞ্জ করে লেখো then S equal to নাকি n। বোঝাই কি বলেছি? প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটাই বলেছি, ন্যাচারাল নাম্বারের থেকে যে কোনো একটা সাবসেট এস তোলো, এমন ভাবে সাবসেট এস তুলবে তার মধ্যে যেন ওয়ান এলিমেন্টটা থেকে থাকে, এভাবে সাবসেটটা তুলতে হবে। ফার্স্ট এটা গেল। সেকেন্ড বলেছি whenever a natural number k belongs to S, এস থেকে যে কোনো একটা আরবিট্রারি ন্যাচারাল নাম্বার যদি তুমি কে তোলো, ওই সিচুয়েশনে রিমেম্বার ওই সিচুয়েশনে
অল টাইম যদি কে প্লাস ওয়ানটা আবার এস এর এলিমেন্ট হয়ে যায় তখনই এস ইকুয়াল টু নাকি এন হবে। আমি রিপিট করে দিচ্ছি, দিয়ে উদাহরণ বলে দিচ্ছি যে ন্যাচারাল নাম্বার থেকে একটা সাবসেট এস তুলো, এমন ভাবে তুলবে তার মধ্যে যেন ওয়ান এলিমেন্টটা থেকে থাকে। ওই সিচুয়েশনে এস থেকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট কে তোলো, কে তোলার সঙ্গে সঙ্গে যদি কে প্লাস ওয়ানটাও অল টাইম এসে থেকে থাকে তখন নাকি এস ইকুয়াল টু এন হতে বাধ্য। আমি উদাহরণ নিই, আমি এস ইকুয়াল টু সাপোজ 1 2 3 1 2 3 ডট 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 এটুকু নিলাম, আর এস ইকুয়াল টু সাপোজ আমি 1 5 6 1 5 6 এটা নিলাম। আচ্ছা, আর একটা নিলাম এস ইকুয়াল টু তিনটে নিলাম 1 2 3 4 তিনটে সেট আমি নিলাম। তিনটে সেটের মধ্যে আমি কিন্তু ওয়ানটাকে রেখেছি কারণ আমাকে ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি করতে হবে। আচ্ছা, আর চারটে লিখছি সাপোজ এস ইকুয়াল টু এন, কথাই বলছি এস ইকুয়াল টু এন 1 2 3 4 5 6 ডট ডট ডট। দেখো ফার্স্টে আসি, প্রথমটা নেই, প্রথমটাতে বলেছি যে ওয়ান বিলংস টু এস, তার জন্য আমি ফার্স্ট ক্রাইটেরিয়া ঘটাবো বলে ওয়ানটা এস এর মধ্যে রেখেছি। দেখো আচ্ছা 1 2 3 ডট ডট ডট, তো এখানে এইটা দিয়ে দিলে আবার এই সেটটা বুঝিয়ে যাবে, অতএব দুটো এইটাকে এটাই রাখছি 1 2 3 ক্লোজ করে দিচ্ছি। এই কেস একই হয়ে গেল, তাহলে এটা আর লাগবে না। 1 2 3 এটা লিখলাম, আর এখানে একটা মিসিং এলিমেন্ট দিয়েছি, এই তো। মানে আরেকটা তুমি চাইলে এটুকু দিতে পারতে যে হচ্ছে আরেকটা নিতেই পারতে 1 3 5 ডট 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 এটুকু নিতে পারতে, মানে এগুলো যেন এন না হয়, লাস্টেরটা শুধু এন এর সঙ্গে সমান। যাই হোক আসি ফার্স্টটাতে, দেখো ওয়ান বিলংস টু এস, সত্যি ওয়ান বিলংস টু এস আছে। এবার আমি একটা আরবিটারি এলিমেন্ট কে যেটা এস থেকে তুললাম, তাহলে কে ইকুয়াল টু কি হতে পারে করলাম, কে ইকুয়াল টু ওয়ান হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। যদি আমি কে ইকুয়াল টু ওয়ান ট্রিট করি তাহলে দেখে ফেলি যে কে প্লাস ওয়ানটাও এসে আছে কিনা। কে প্লাস ওয়ান মানে কত আছে, তাহলে ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে, ভালো কথা হচ্ছে। এই যে হোয়েনেভার ন্যাচারাল নাম্বার কে বিলংস টু এস দেন কে প্লাস ওয়ান বিলংস টু এস, এই কে কিন্তু এস এর সব কটা এলিমেন্ট হতে হবে। আমি কে ইকুয়াল টু 2 নিচ্ছি, তাহলে কে প্লাস ওয়ান কত 3, সত্যি 3 বিলংস টু এস এ আছে, হ্যাঁ কি না আচ্ছা। আচ্ছা এবার কে যদি আমি 3 নেই, থাকবেন না। আচ্ছা কে প্লাস ওয়ানটাকে যদি এসে থাকতেই হয় তাহলে এসটাকে কি হতে হবে, কি মনে হচ্ছে? হুম হুম আচ্ছা এই ক্ষেত্রে তাই 1 2 1 2 1 2 যখনই নেবে, আবার 2 যদি কে নাও 2 প্লাস 1 করলে কি আসবে 3, 3 তে নেই। তাহলে বলো যদি এই প্রপার্টিটা 2 নম্বর প্রপার্টিটা কে এর সমস্ত এলিমেন্টের জন্য ঘটাতে চাই তাহলে এস ইকুয়াল টু কি হওয়া উচিত, এস ইকুয়াল টু কোন সেটটা হওয়া উচিত 1 2 3 4 5 ডট 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 হওয়া উচিত না। তুমি এবার এখান থেকে যা তুলবে তোলো, 5 তোলো কে ইকুয়াল টু 5, 5 প্লাস 1 6, হ্যাঁ 6 এন এলিমেন্ট, 6 তোলো 6 প্লাস 1 7 এন এলিমেন্ট। তাহলে যদি সেকেন্ড ক্রাইটেরিয়া ঘটাতে চাও তাহলে এসটাকে মাস্ট বি কি হওয়া উচিত, ওটাই তো স্টেটমেন্ট বলেছে। আর এই উদাহরণগুলো একটু যদি বুঝে ফেলো, আর এগুলোর আর যৌক্তিকতা কিছু নেই, এটাতেও অমিট হয়ে যাবে। 1 তুললে কে ইকুয়াল টু 1 তুললে 1 প্লাস 1 নেই, যদি এটা আসতেই হয় তাহলে এখানে 2 আসতে হবে। যদি 5 নাও 6 আছে, 6 তুললে এখানে কে প্লাস 1 করলে 7, তাহলে বুঝতেই পারছো এসটা কার সঙ্গে সমান হতে হবে। এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এই লজিক থেকেই আমরা বলো না ফাইনাইট সেল হলেও হবে না, ইনফাইনাইট হলেও হবে না। আমি যদি এস ইনফাইনাইট এটা নিই 1 3 4, এটা যদি নেই 4 5 6, এক্ষেত্রেও কি হবে 1 এর জন্য বাধা পড়ছে, হবে 1 এর জন্য কে যদি 1 তোলো তাহলে কোথায় 1 প্লাস 1 2, দ্যাট নট বিলংস টু এস হচ্ছে না। তো এইটার কনসেপ্ট নিয়ে ন্যাচারাল নাম্বার, তাই তো বলেছে এস ইকুয়াল টু এন, এইটার কনসেপ্ট নিয়েই আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের অঙ্কগুলো করি। কিভাবে
মনে করো এরকম একটা অঙ্ক আছে, সাপোজ 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস n। এই অঙ্ক সামের রেজাল্ট কত হয় জানো? মনে করো এই অঙ্কটা আমরা যখন করতাম তখন আমরা এটা কি লিখতাম, পি এন ইকুয়াল টু, মনে পড়ছে? আমরা প্রথম করতাম P1 এর জন্য ট্রু কিনা। এই P1 এর জন্য ট্রু, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট 1 বিলংস টু S, ইকুইভ্যালেন্টলি বলি। আচ্ছা, তারপরে আমরা ধরে নিতাম যে লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু k। তার মানে আমরা তুললাম k বিলংস টু S, এটার সঙ্গে ইকুইভ্যালেন্টলি আমরা বলি লেট k বিলংস টু S। দেখো এই যে থিওরেমটা লেখালাম তার মধ্যে বলা ছিল, হ্যাঁ, প্রিন্সিপাল k বিলংস টু S। আচ্ছা, আমরা কি দেখালাম, k প্লাস 1 যদি বিলংস টু যদি হচ্ছে k প্লাস 1টা যদি ট্রু হয়ে যায় তখন আমরা বলতাম এই রেজাল্ট হোল্ড করছে। এখানেও সেরকম, যদি k প্লাস 1 বিলংস টু S থাকে তাহলে S ইকুয়াল টু কত, এর সঙ্গে আমরা কম্পেয়ার করি। ওই প্যারালালি ওই দিক দিয়ে আমরা একটু বোঝাই আর কি, সুবিধে হয়, কারণ ইন্ডাকশন তো কথাটা এসছে, তো তার অরিজিনটা এইটাই। তো যাই হোক, আমি একটু বেসটা ক্লিয়ার করলাম। এবার যা অঙ্ক করাবো সেটুকু নলেজ তোমার আগে থেকে আছে, ইন্ডাকশনে কতগুলো অঙ্ক করাবো। লেখো ফার্স্ট সাম। যা, ওই অঙ্কগুলো বই থেকে তুলে দিয়েছে, ধরো একটু দাঁড়া, একটু ধরো, আসছি। তোমাদের ওই এর বইটা একটু আনিয়ে নি। এই বইটা কিনতে বলেছিলাম, এটা পাবে না বাজারে, কি কেউ পেয়েছো? আচ্ছা, দরকার নেই, ছেড়ে দাও, এখন আর যাওয়া দরকার নেই। আচ্ছা, লেখো লেখো ইউজ বাই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট, used by principle of mathematical induction to prove that 1 square plus 2 square plus 3 square dot 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 in square। কারোর মনে আছে? কারোর মনে আছে? গুড। n into n plus 1 into 2n plus 1 by 6, এটা ছিল। এটা আমরা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রুভ করব। 11 12 এর অঙ্ক কিন্তু হচ্ছে, এইগুলো আমি প্রথম করালেও করাতে পারতাম, সহজ জিনিস ছিল, বাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে শুরু করলাম। যাই হোক, দেখো লেখো লেখো লেট pn ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 প্লাস n স্কয়ার ইকুয়াল টু, যে রেজাল্টটা আছে ওটা ধরে নেবে। লেট লেট বলা মানে উত্তর হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। অতএব কেউ বলবেন এই তো ধরেই তো নিলেন আপনি, উত্তর তো হয়ে গেল না, আমি লেট বলেছি। আচ্ছা, লেখো নাও p1 ইকুয়াল টু, এটাকে চাইলে ইকুয়াল টু দিতে পারো, কেউ সার্চ দ্যাট দেয়, যেটা খুশি। p1 ইকুয়াল টু, p1 মানে হচ্ছে n ইকুয়াল টু 1 এর জন্য এই সিরিজের n ইকুয়াল টু 1 মানে ফার্স্ট টার্ম, n ইকুয়াল টু 2 মানে ফার্স্ট দুটো টার্মের সাম, n ইকুয়াল টু 3 মানে ফার্স্ট তিনখানা টার্মের সাম। তো আমি যদি n ইকুয়াল টু 1 ধরি, তার মানে এই রেজাল্টে, এই আউটপুটে যদি n ইকুয়াল টু 1 বসিয়ে যদি ফার্স্ট টার্মটুকু ফিরে পাও, দেন বলবে দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1।
n ইকুয়াল যদি 2 বসাই, এখানে 2 বসালে যে আউটপুট পাবে সেটা যদি প্রথম দুটো টার্মের সামের সঙ্গে ট্রু হয়ে সমান হয়ে যায়, দেন বলবে রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 2। লেখো নাও p1 ইকুয়াল টু, এখানে বসাচ্ছি 1 ইন্টু 1, এভাবে দেখাবে 2 প্লাস 1। যে কেউ খাতা দেখে বুঝতে পারবে কি করেছি। এটা ভ্যালু কত পাচ্ছ? 3 1। দেখো এই 1 মানে এইটাকে ইন্ডিকেট করছে। লেখো p1 ইকুয়াল টু 1। লেখো সো দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, so the result is true for, so the result is true for n equal to কত 1। রেজাল্ট ইজ ট্রু ফর n equal to 1। যদি কারোর মর্জি হয় n equal to 2 এর জন্য দেখাবে, দরকার নেই, আমি n equal to 2 এর জন্য একটু করে দিচ্ছি। p2 সমান 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1 বাই 6। কত হচ্ছে গো? 2 না 4, একে 5, 5 3 5, 5 30/5। দেখো তো এইটা সমান লিখতেই পারি 1 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার। এই যে প্রথম দুটো টার্মের সামের সঙ্গে সমান হবে। যাই হোক, আমার অঙ্ক আসছি। সো দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু কত 1। লেখো লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু k। লেখো লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, লেখো লেট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু k। n ইকুয়াল টু k এর জন্য যদি রেজাল্টটা ট্রু হয়, দেন pk ইকুয়াল টু নিশ্চয়ই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 প্লাস k স্কোয়ার, এটা ইকুয়াল টু k ইন্টু আচ্ছা, আমি কার জন্য রেজাল্টটা ট্রু দেখাবো? k প্লাস 1 এর জন্য, মানে n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য ট্রু দেখাবো রেজাল্ট। একটু আমাকে উত্তর দাও, যদি রেজাল্টটা n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য ট্রু হয়ে থাকে বা দেখাতে চাই, তাহলে কতগুলো টার্মের সামের স্কোয়ার ইকুয়াল টু রেজাল্ট দেবে? n নয় k প্লাস 1 বলো, k প্লাস 1 বলো। তার মানে যদি আমি এইটুকু দেখাতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 k স্কোয়ার প্লাস k প্লাস 1 এর কত হোল স্কোয়ার, n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য ট্রু দেখাতে চাইছি, তার মানে k প্লাস 1 সংখ্যক টার্মের হোল স্কোয়ারের সাম ভ্যালু কত আসা উচিত বলো তো? k এর জায়গাতে এখানে কত বসবে? 2 আর 2k বাই 6। এখন যদি আমি কায়দা করে এইটুকুর ভ্যালু এইটুকু দেখাতে পারি, তাহলে বলবে রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু কত k প্লাস 1। দেখো ইন্ডাকশনে একটা সুবিধা আছে, আউটপুট কি আসবে বা উত্তর কি দেখাতে হবে সেটুকু কিন্তু তুমি জানো। কিভাবে জানবে? যেই n ওয়ালা যে রেজাল্ট ছিল ওই n এর জায়গাতে কত বসাবে? k প্লাস 1 বসালে যেটা আসবে সেটাই কিন্তু আলটিমেট আউটপুট ভ্যালু কতগুলো টার্মের? k প্লাস 1 সংখ্যক টার্মের। এখন k প্লাস 1 সংখ্যক টার্ম বলে আমি এখানে k প্লাস 1 সংখ্যক ভ্যালু লিখেছি। তো আমরা এখন দেখাবো এইটা সমান এটা, যদি দেখাতে পারি দেন দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু k প্লাস 1। ব্যাস এই পথেই এগোবো। লেখো নাও p অফ k প্লাস 1, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করতে করতে k স্কোয়ারে আসবে, পরের টার্মটা k প্লাস 1 এর হোল স্কোয়ার। কেউ দুম করে এইটার ভ্যালু আবার এইটুকু বসিয়ে দিও না, এটা দেখাতে চাইছি আমি। তো যাই হোক আসছি, এবার বলো এই সংখ্যক টার্মের সাম আগে থেকে আমার কত করা আছে? তাহলে এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে লিখতে পারি k ইন্টু k প্লাস 1 2k প্লাস 1 বাই 6। আর একটা কি টার্ম পড়ে আছে এক্সট্রা? বাস সুন্দর। এখন এইটুকুকে ক্যালকুলেট করে যদি এইটুকু ফেরাতে পারি, তাহলে বলবে রেজাল্টটা কার জন্য ট্রু? n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য ট্রু। আসি এলসিএম, যা নর্মাল ক্যালকুলেশন। তার আগে একটু ছোট করে নাও, k প্লাস 1টা কমন আসবে না? কেন হঠাৎ করে কমন নিচ্ছি? কারণ দেখতে পাচ্ছি এটা k প্লাস 1 রেজাল্টে আছে, তার জন্য k প্লাস 1টা টার্মটা আমি কমন নিয়ে নিচ্ছি। এগুলো ট্রিক্স। তাহলে এটা থাকবে k ইন্টু 2k 1 বাই 6
গুড। টু কে স্কোয়ার প্লাস কে প্লাস সিক্স কে প্লাস সিক্স, ঠিকঠাক লিখলাম। টু কে স্কোয়ার প্লাস কে প্লাস সিক্স কে প্লাস সিক্স বাই সিক্স, তাই তো? টু কে স্কোয়ার প্লাস সেভেন কে, 12, 4 3 12 না? এই চলে এসছে। এটা লেখো, দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, কার জন্য ট্রু হলো? কে প্লাস ওয়ান। লেখো, লেখো দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n equal to k plus 1, n equal to k plus 1। লেখো hence by mathematical induction, লেখো it is showing that, hence by mathematical induction it is showing that, ওই ultimate conclusion টানতে হবে, 1 square plus 2 square plus 3 square dot 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 plus n square equal to 1 by 6 of n into n plus 1 into 2n plus 1। আচ্ছা, বাড়িতে হোমওয়ার্ক করবে, লেখো হোমওয়ার্ক করবে, লেখো, লেখো ইউজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, use mathematical induction to prove that 1q plus 2q, 1q plus 2q dot 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 plus nq, এটা সমান n into n plus 1 by 2। এটা পরেরটা করবে 1 by 1 into 2 plus 1 by 2 into 3 plus dot 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 1 by n into n plus 1, এটা সমান n by n plus 1। এটা করবে, আরো দিচ্ছি ধরো। আচ্ছা লেখো, আরো লেখো। এটা করবে 1 2 3 4, আরো কিছু পাঠাবো, টেনিয়াসটা খুঁজে পাই কিনা দেখি। 1 into এটা 1 into 2 plus 2 into 3 plus 3 into 4 plus dot 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 n into কত, n plus 1। এটা নাকি দেবে n into n plus 1 by n plus 2 by 3। এটা করবে, এই কটাই করো। আচ্ছা, এবার একটু অন্য ধাঁচের অঙ্ক দেখাচ্ছি, ইন্ডাকশনেরই একটু অন্য ধাঁচের অঙ্ক। লেখো, লেখো ইউজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, লেখো ইউজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টু প্রুভ দ্যাট 3 to the power 2n minus 1 plus 2 to the power
n plus 1 is divisible by 7. লেখো use the principle of mathematical induction to prove that 3 to the power 2n minus 1 plus 2 to the power n plus 1 is divisible by 7 for all n. এগুলো কিন্তু n সব পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার বলে দেওয়া ভালো। 7 এরকম অঙ্ক করেছো করনি? দেখো এখানে 7 আছে 14 আছে, হ্যাঁ 7 একটা কমন আনতে হবে। লেখো লেখো let pn, এটা ধরে নাও 3 to the power 2n minus 1 plus 2 to the power n plus 1 ধরে নাও। দেখি p1 টা ট্রু কিনা। নাও p1 ট্রু হওয়া মানে যে আউটপুট আসবে সেটা কততে ডিভিজিবল হবে? 7 দিয়ে। তাহলে p1 সমান দেখো 3 to the power 2 into 1 minus 1 plus 2 to the power 1 plus 1 কত দিচ্ছে গো? 3 plus 4 7 কমা দিলে which is divisible by কত? 7 দিয়ে ডিভিজিবল। লেখো which is divisible by 7। লেখো which is divisible by 7। লেখো so the result is true for, কার জন্য ট্রু হলো? 1 এর জন্য। so the result is true for n equal to কত? 1। n equal to 1 এর জন্য ট্রু হলো। let the result is true for n equal to k। লেখো let the result is true for n equal to k, then pk equal to নিশ্চয়ই 3 to the power কত? 2k minus 1 is divisible by কত? to the true বলে ফেলেছো, এটা কত দিয়ে ডিভিজিবল হয়ে যাবে? is divisible by 7। আমি বলেছি let the result is true for n equal to k plus 1, then pk equal to 3 to the power 2k minus 1 plus 2 to the power k plus 1 is divisible by কত? 7 is divisible by 7। এবার বলো এই সংখ্যার যদি 7 এর ডিভিজিবল হয় তাহলে এটা কার মাল্টিপল হবে? 7 এর। লেখো then 3 to the power 2k minus 1 plus 2 to the power k plus 1 এটা ইকুয়াল টু 7। আমি m ফর্ম লিখে রাখলাম যেখানে m belongs to z ইন্টিজার। 7 এর মাল্টিপল বলছো তাহলে 7 into m ফর্ম থাকতে বাধ্য। আচ্ছা আমি কি চাইছি রেজাল্টটা n equal to k plus 1 এর জন্য ট্রু কিনা। যদি রেজাল্টটা n equal to k plus 1 এর জন্য ট্রু হয় তাহলে এই জায়গাতে n এর জায়গাতে আউটপুট ভ্যালু যেটা আসবে আমি একটু রাফে লিখি 3 to, এটা টুকবে না, 3 to the power 2 of k plus 1 minus 1 plus 2 to the power k plus 1 এইটা কার মাল্টিপল হবে বলো? এটা কার মাল্টিপল হবে? 7, মানে 7 পি ফর্ম দেখাতে চাইছি। যদি কোনোভাবে আমি এই ভ্যালুটুকু 7p ফর্মে এনে দিতে পারি তাহলে বলবে রেজাল্টটা k plus 1 এর জন্য ট্রু। দেখো আমার pn equal to এটা ছিল, p k plus 1 হবে 3 to the power n এর জায়গাতে k plus 1 বসাবে, যে ভ্যালুটা আসবে সেটা যদি 7 এর মাল্টিপল হয়ে যায় তাহলে বলবে রেজাল্টটা k plus 1 এর জন্য ট্রু। তো আমরা এখন সেই পথেই এগোবো, তার জন্য p k plus 1 ভ্যালুটা আগে লিখে নিই। নাও pk plus 1 সোজা এগুলো লজিক্যালি বুঝুন প্লাস 2 to the power k plus 1 k plus 1। আচ্ছা এটা আসছে 3 to the power 2k plus 2 minus 1 মানে কত গো? 1। k plus 1 into 2 কি লেখা যায়? আচ্ছা প্রশ্ন হচ্ছে আমি এরকম লিখবো কেন? আমি 2 to the power k plus 2 লিখলে কি অসুবিধে হতো? অসুবিধে এটাই ছিল যে আমার কাজ হবে এইখানে যে টার্মটা আসবে
আর এই টার্মটা আসবে, এইগুলোর কোনো একটা রিপ্রেজেন্টেশন যেন এইগুলোর মধ্যে ঘোরাফেরা করে। মানে বলতে চাইছি এইখান থেকে হয় আমি 2k+1 এর ভ্যালু এখানে বসাবো, অথবা 3 2k-1 এর ভ্যালু এখান থেকে নিয়ে এটাতে বসাবো। তার জন্য ওই ফর্মটা করে নিলাম। তুমি চাইলে এটাকে 2k কত -1 ইন্টু 3 স্কোয়ার লিখতে পারতে। আমি 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 এই আমি এইটা থেকে রিপ্লেস করব, 2k+1টা রিপ্লেস করবো বলে আমি এটা করেছি। দুটো করার করতেও যেটা যেটা মর্জি, তোমার যেটা মর্জি সেটুকুই তুমি করো আলটিমেট। বাট আমার করে নেওয়া ভালো, কারণ এইটুকু ক্যালকুলেশন আমাকে করতে হবে। দেখো আমি এই দুটোই করে নাও। এটাকে কি লিখতে পারবে? 3 2k-1 ইন্টু কি 3 স্কোয়ার লেখা যায়? যদি ফর্ম দেখতে পাও, যদি দুটো ফর্ম দেখতে পাও এইগুলো এখানে আসছে, শো করছে, দেন লেখো দুটো। যদি না আসছে তো প্রশ্নই নেই, তখন অন্যভাবে এগোতে হবে। কোনো না কোনো একটা ফর্ম পাবে। তো আমার এই ফর্মগুলো এখানে যেন শো করে, কারণ আলটিমেট আমি ভ্যালুগুলো এখান থেকে ড্রপ করব, দিয়ে একটা ক্যালকুলেশনে আনবো। তো আসছি, দেখো এবার যে কোনো একটাকে রিপ্লেস করাও। p(k+1), তোমার মর্জি, যেটা খুশি। চাইলে এখান থেকে 3 2k-1 বসাতে পারো, অথবা 2k+1, যেটা মর্জি সেটা না। আমি 3 2k-1টা বসাচ্ছি। 3 2k-1 মানে 7m, এটাকে একটু 1 দিয়ে দাও। 3 2k-1 মানে 7m মাইনাস কত, 2k+1। আচ্ছা 3 স্কোয়ার মানে 9, অ্যাকচুয়ালি 9 ইন্টু 3 2k-1, 7m মাইনাস কত। আচ্ছা এদিকে আর কি পড়ে আছে যেন, প্লাস, ব্যাস। এবার এইটাকে আমি কোনোভাবে 7-এর মাল্টিপল দেখাতে পারলেই আমার কাজ শেষ। চলেও এসছে দেখতে পাচ্ছি, দেখো তো। মাইনাস এটা 9 ইন্টু 2k+1 প্লাস 7 ইন্টু 9m প্লাস 2 ইন্টু 2k+1 লিখতে পারি। তার মানে আলটিমেট 7 ইন্টু 9m প্লাস নয় মাইনাস 7 ইন্টু 2k+1। এখন সাথে কমন নিয়ে নিলাম, তাহলে 9m মাইনাস 2k+1। এখন খেয়াল করতে হবে এই সংখ্যাটা যদি ইন্টিজার হয়, ডিভিশনাল অ্যালগরিদমে বলাই ছিল যদি তুমি বি কে এ দিয়ে ভাগ করো, a ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এই কিউ আর আর সবগুলো ইন্টিজার। অতএব 7m বলো বা 7p ফর্ম বলো, যাই বলো না কেন, কোশেন্ট যেটা সেইটুকু কিন্তু কখনো ফ্র্যাকশন আসে না। যদি রিমাইন্ডারটা 0 হতে হয়, এই কোশেন্টটাকে অলওয়েজ একটা কি ইন্টিজার হতে হয়। এখন এইটা কি ইন্টিজার? দেখে নাও, 9m ইন্টিজার, কেটা ইন্টিজার, k+1 ইন্টিজার, 2-র ওপরে একটা ইন্টিজার যদি থাকে সেটা ইন্টিজারই থাকে, তাই না? এই কে গুলো তো ন্যাচারাল নাম্বার ছিল। কে যদি ফ্র্যাকশন হতো, কে যদি নেগেটিভ বলা সংখ্যা হতো, তখন কিন্তু ফ্র্যাকশন আকারে আসতো। ওইখানে কে তো আমার বলে দেওয়া ছিল ন্যাচারাল নাম্বার, ওইখানে বড়কা হলে বলে দেওয়া। প্রিন্সিপাল অফ ম্যাথ ইন্ডাকশনে কে গুলো কিন্তু ন্যাচারাল, এগুলো আমরা অ্যাজিউম করে নিই। অতএব এটুকুকে 7p ফর্ম বলে দাও। পিটা কি 9m মাইনাস 2k+1 ইকুয়াল টু p, এটা বিলংস টু জেড লেখো এটা। তাহলে pk+1 কার মাল্টিপল হলো? pk+7 লেখো। দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ, কার কার ক্লাস আছে লেখো। দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর, লেখো দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু কত, k+1 লেখো। হেন্স বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, hence by mathematical induction it is showing that ওই যে যেটা ছিল কনক্লুশন টেনে দাও, টানা কনক্লুশন টেনে দাও। It is showing that 3 to the power
ইজ ডিভিজিবল বাই 7। এইরকম বইতে আর তিনখানা অঙ্ক আছে, ঝটপট ওই তিনখানা অঙ্ক হোমওয়ার্কের জন্য থেকে থাকবে। যা টেকনিক শিখেছি সেই টেকনিকে এগো, আটকালে আমি আছি। লেখো, ইউজ দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন so that 3 to the power 4n plus 2 plus 5 to the power 2n plus 1 is divisible by 14. 3 to the power 4n plus 2 plus 5 to the power 2n plus 1 is divisible by 14. এটা একটা। দু নম্বর লেখো, 10 to the power n plus 1 plus 10 to the power n plus 1 is divisible by 3. is divisible, হ্যাঁ প্লাস 1 আলাদা, is divisible by কত বললাম 3। তিনে লেখো 2 into 7 to the power n plus 3 into 5 to the power n minus 5 is divisible by 24। চারে লেখো কত বললাম গো 24। পরেরটা লেখো